দেখুন, এই ঘ্যাচাংফু আমরা যেটা শুরু করলাম, আপনাদের মনে আছে কিনা জানি না। আহ, চার মূর্তি বলে একটি ছবি বেরিয়েছিল। অন্তত এখন যাদের ধরুন 40-45 বছর বয়স, তারা ছোটবেলায় চার মূর্তি দেখেছিল টেনিদার। তাতে ঘ্যাচাংফু এবং তার কতগুলো সাধু সন্ন্যাসী ছিল। এই ঘ্যাচাংফুর অনেকগুলো দিক থাকে। ঘ্যাচাংফু মানে যে এই যে ঘ্যাচাংফু করে দেওয়া, মানে কেটে দেওয়া। কিন্তু না, সিরিয়াস আমাদের হতেই হবে। কারণ একটা ব্যাপার হচ্ছে পরিষ্কার, যে পশ্চিমবঙ্গের সুস্থ মানুষ এসআইআর এবং বর্তমান নানান রকম ভোটের বিধিকরণ নিয়ে যেভাবে ক্ষিপ্ত হয়ে গেছে এবং যেভাবে লড়াইটা শুরু হয়েছে, মমতা দি তো আছেনই, কিন্তু লড়াইটা কিন্তু এবার ঘ্যাচাংফু এর লড়াই। কে কাকে ঘ্যাচাংফু করবে 2026-এ, সেটা নিয়ে লড়াই। একদিকে অবশ্যই এই মুহূর্তে ভারতবর্ষের বা সর্বকালের স্বাধীন ভারতবর্ষের সব থেকে খতরনাক লোক অমিত শাহ, ডেফিনিট করেই তার নাম বলতে হয়। এবং তার সঙ্গে লড়াইতে নেমেছেন যিনি, তিনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এদের দুজনের লড়াইটা এমন পর্যায়ে গেছে। দেখুন, প্রথমেই যেটা বলতে হয় যে এই যে পর পর আত্মঘাতী হচ্ছে আমাদের এখানকার বিএলওরা, এবং সবশেষ যিনি আত্মঘাতী হয়েছে এই রিঙ্কু বলে যে মহিলা, নদিয়ার। এবং এই রিঙ্কু তার সমস্ত লেখা লিখে গেছে যে কেন সে আত্মহত্যা করছে, কি বৃত্তান্ত। এই রিঙ্কুকে দেখছেন আপনারা, পেছনে তার আত্মহত্যার কারণ দর্শিয়েছেন তিনি। সত্যি কি মৃত্যুটা দরকার ছিল? এবং এই মৃত্যুর পর যে জনরোষ তৈরি হয়েছে, এবং এটা নিয়ে একেবারে পথে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই যে কাজ করেছেন সেটা কিন্তু নেওয়া যাচ্ছে না। এবং আপনাদেরকে বলি যে এটা এখন রেষারেষির পর্যায়ে গেছে, এবং রেষারেষির পর্যায়ে গেলে কোনো জিনিস তার ফল কিন্তু মানে এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন। সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন আগামী নির্বাচনে। এই ক্ষিপ্ততা, আজকে কে জানি বলছিল যে 10 লাখের মতন ভোটারের নাম কাটা যেতে পারে। আজকে সকালবেলা শুনছিলাম, এই মর্নিং ওয়াকের লোকজন আলোচনা করছিল, গতকাল নাকি কোথা থেকে তারা জেনেছে। আপনাদেরকে বলি, এই 10 লাখ যদি বাদ যায়, তাণ্ডব হয়ে যাবে। কারণ গতকাল দুটো মিটিং হয়েছে। একটি মন্ত্রিসভার মিটিং করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং একই সাথে আরেকটি মিটিং যেটা হয়েছে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেটা অত্যন্ত জরুরি। এবং অভিষেকের পাঞ্চ কিন্তু আজকের ঘ্যাচাংফু আমাদের এই অনুষ্ঠান। নমস্কার, সুপ্রভাত, আসসালাম আলাইকুম। আপনাদেরকে বলি একদম অনুষ্ঠানের গোড়াতেই যে আমরা শোক প্রকাশ করছি যে গতকাল দুটি ঘটনা ঘটেছে। একটি তো শোকের ব্যাপার বটেই, যে চারিদিকে যেভাবে একেবারেই একটা মিথ্যাচার হচ্ছিল বা একটা ভুয়ো সংবাদ ছড়ানো হচ্ছিল না, এবার সেটা সত্যিই হলো। সর্বকালের সেরা স্মার্ট নায়ক, যিনি বাঙালি পরিচালকদের চোখের মণি ছিলেন, এবং ধর্মেন্দ্রের কিন্তু চিরকালের একটাই ইচ্ছে ছিল যে যত বাঙালি পরিচালক রয়েছেন বম্বেতে, তাকে নিয়ে যেন ছবি করেন। এবং তার সেরা ছবিগুলো কিন্তু ধাপে ধাপে, যেটা বিমল রায় তাকে সুযোগ দিয়েছিল বন্দিনীতে, এবং ধর্মেন্দ্রকে নিয়ে আমি বিরাট অনুষ্ঠান করতে পারি, কিন্তু তার দিকে বা ঋষিকেশ মুখার্জির ছবি করেছেন। ভদ্রলোক জীবনে কোনোদিন পুরস্কার পাননি অভিনয়ের জন্য। এর থেকে আর মানে বেদনার কিছু হতে পারে না। ওই লাইফ টাইম অ্যাচিভমেন্ট এদিক ওদিক থেকে পেয়েছেন। কিন্তু অবশ্যই সত্যকাম বলে ঋষিকেশ মুখার্জির যে ছবিটি ধর্মেন্দ্র অভিনয় করেছিলেন, তাতে ডেফিনিট করে রাষ্ট্রপতি পুরস্কার পাওয়ার মতন তিনি কিন্তু অভিনয় করেছিলেন। যাই হোক, পরে তো তিনি বিজেপিতে জয়েন করেছিলেন, এমপি হয়েছিলেন, ইত্যাদি ইত্যাদি। সেদিকে যাচ্ছি না। তার রাজনৈতিক চিন্তা চেতনা যাই হোক না কেন, ধর্মেন্দ্রর জন্য কিন্তু অবশ্যই আমরা সকলেই শোক প্রকাশ করছি। আর দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে গিয়ে, না সেটা শোক প্রকাশ করার ব্যাপার না, কিন্তু সতর্কতার ব্যাপার। সেটা হচ্ছে আমাদের প্রিয় কুণাল ঘোষ, আমাদের এনকে ডিজিটালের
ওয়ান অফ দ্য বিগ অ্যাডভাইসার, যিনি আমাদের অত্যন্ত গার্জিয়ানের মতন, কুণাল ঘোষ তার পার্টিকে ভেঙেছেন আবার একটি। মানে এর আগে তার বাঁ পার্টি ভাঙা ছিল, এবার ফরচুনেটলি, যেটা খুব হয়ে থাকে, স্লিপারই ছিল তার বাথরুমটি, স্নান করতে গিয়ে হঠাৎ করে স্লিপ করে গেছে এবং স্লিপ করে যাওয়ার পর ডান পায়ের কোনো একটা কাপ আঘাত পেয়েছেন এবং কলকাতার সল্টলেকের সেক্টর 3-তে একটি হাসপাতালে ভর্তি। আমি নিজে গতকাল গিয়েছিলাম, কিন্তু আনফরচুনেট যে দেখা সাক্ষাৎ হয়নি, কারণ ওই টাইমে তারা ঢুকতে দেয়নি। সম্ভবত ডক্টর ঘোষের আন্ডারে রয়েছেন, ইজ অলসো ডক্টর ঘোষ, কারণ কুণালের বাবা মা দুজনই বিখ্যাত চিকিৎসক। দ্রুত সুস্থ হয়ে উঠুন কুণাল ঘোষ, এটুকু বলতে পারি। এবং আমার মনে হয় আপনারা প্রত্যেকে বলবেন, ঘ্যাচাংফুতে ঢুকছি, জিনিসটা নিন্দনীয়, কারণ রিঙ্কুর মৃত্যু নিয়ে যে ঘটনাটি ঘটেছে সেখানেই শেষ নয়। তার আগে আপনাদেরকে বলি যে নক্কারজনক ঘটনা ঘটছে পরের পর, এবং পুরো ব্যাপারটা পাকানো সাজানো জ্ঞানেশ কুমারের, মানে কি বলা যায়, বজ্জাতি, এবং তার উপরে নাটের গুরু হচ্ছে গিয়ে ঘ্যাচাংফু, অর্থাৎ অ্যাবসলিউটলি অমিত শাহ। এবং অমিত শাহর ধান্দা যেটা, সেটা হচ্ছে সারা ভারতবর্ষকে গিলে খাওয়া। এই যে ঘ্যাচাংফু খাবো তোকে, গানটা মনে আছে তো? সে ঘ্যাচাংফুর এই এই দৃশ্যটা ছাড়া আমার কিছু বিকল্প ভাবতে পারছি না। এবং এর মৃত্যুর দায়, রিঙ্কুর মৃত্যুর দায়, পয়লা নম্বর নাম যার উঠবে তার নাম হচ্ছে কি জ্ঞানেশ কুমার, তাকে উস্কানোর জন্য দ্বিতীয় নামটি যার উঠবে তিনি অমিত শাহ, তৃতীয় নামটি যার প্রথমে নৃত্য করছিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীকে কে অধিকার দিল? তিনি একজন পলিটিক্যাল লিডার। টোটাল মানে যে ঘটনা ঘটছে এসআইআর নিয়ে, সেটা তো গভর্নমেন্টের ব্যাপার, সেটা তো একেবারেই একটা ইন্ডিভিজুয়াল বডি যাদের স্বাধীনতা রয়েছে সম্পূর্ণরূপে, অর্থাৎ নির্বাচন কমিশন, তাদের ব্যাপার। শুভেন্দু কেন ভেজর ভেজর করছেন? তার মানে ব্যাপারটা পুরো পলিটিসাইজ, সেটা আপনারা বুঝতে পারছেন। তিনি প্রতি মুহূর্তে বক 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 করে যাচ্ছেন, এবং এই করলে এই হবে, এত লোককে আমরা বের করে দেবো, 10 লাখ লোক। তিনি 10 লাখ কথাটা কিন্তু তিনি বলেছিলেন 1 কোটি, না প্রথমে বলেছেন 2 কোটি লোককে তাড়াবেন, তারপরে নাকি গত রোববার দিন বলেছেন, না সোমবার দিন বলেছেন 1 কোটি, তারপর কমতে কমতে সেটা এখন 10 লাখে গিয়ে দাঁড়িয়েছে। এই 10 লাখের যদি হয়, তার দাপটটা কোথায় যাবে? ইতিমধ্যে গতকাল কিন্তু কি বলা যায়, একেবারে গোপন মিটিং করলেন, অবশ্য সেটা টেলিপ্রম্পটারের মাধ্যমে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি যেগুলো বলেছেন আপনাদেরকে একটু শোনাই। সেটা হচ্ছে, একেবারে স্ট্রিক্টলি বলেছেন, 26শে নভেম্বর থেকে 4ঠা ডিসেম্বর এক একজনকে এক একটা জেলার দায়িত্ব দেওয়া হলো, এবং এই কাজে গাফিলতির ক্ষমা নেই। এসআইআর এর শেষ ধাপে দলীয় নেতাকর্মীদের হুঁশিয়ারি অভিষেকের, যে কোনো রকম কনসিডার করা হবে না। তিনি কি বলছেন? থ্যাঙ্কস টু সংবাদ প্রতিদিন, আপনাদের এটা নিচ্ছি, আপনারা তো আছেনই আমাদের সঙ্গে সবসময়। জনস্বার্থে বঙ্গে সুষ্ঠুভাবে এসআইআর সম্পন্ন করতে অত্যন্ত মনোযোগের সঙ্গে ভূমিকা পালন করছে তৃণমূল কংগ্রেস। গোটা প্রক্রিয়াকে কেন্দ্রের শাসক দলের রাজনৈতিক চক্রান্ত বলে অভিযোগ তুললেও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজে জনতার যাতে বিন্দুমাত্র সমস্যা না হয়, তার জন্য দলকে মাঠে নামানো হয়েছে। সোমবার সেই কাজের পর্যালোচনার ভার্চুয়াল বৈঠক করেন তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেষ ধাপের কাজ যাতে সময়ের মধ্যে নির্ভুলভাবে সম্পন্ন হয়, তার জন্য মন্ত্রী বিধায়কদের একেবারে কড়া টাস্ক বেঁধে দিলেন তিনি। স্পষ্ট নির্দেশ, একটি টিম তৈরি করে দিচ্ছি, 26 থেকে 30 আর 1 থেকে 4 ব্যাগ বস্তা বেঁধে সেইভাবে জেলায় চলে যান, ফিরবেন না। মারাত্মক কথা, সাংঘাতিক দিয়েছে। ওয়্যার রুম ভিজিট করবেন, মানে এটা দুর্দান্ত দিয়েছে। মানে এই দাপটটা দরকার, অভিষেককে এত ভালোবাসে এই কারণে। একটা টিম তৈরি করে দিচ্ছি, 26 থেকে 30 আর 1 থেকে 4 মানে ব্যাগেজ নিয়ে চলে যান জেলায়, ফিরবেন না। ওয়্যার রুম ভিজিট করবেন, সব নিয়ে 6ই ডিসেম্বর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রিপোর্ট দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের প্রায় 35% BLA 2 এর নাম নথিভুক্ত হয়নি কমিশনে। এই সংক্রান্ত এক রিপোর্ট পেয়ে তিনি আরো সতর্ক করেছেন শাসক শিবিরকে। সোমবার অভিষেক ভার্চুয়াল বৈঠকে এ নিয়ে আলোকপাত করেন। দায়িত্বপ্রাপ্তদের প্রতি তার নির্দেশ, ওয়্যার রুম থেকে ফোন করিয়ে BLA 2 অ্যাক্টিভ করতে হবে, এবং 100% ফর্ম যাতে জমা পড়ে তা খতিয়ে দেখতে হবে। BLA 2 এর রেজিস্ট্রেশন, এই দুটো কাজ, মালদা, মুর্শিদাবাদ, নদিয়াকে যেমন প্রত্যেক বিধায়ককে 15টি করে BLA 2 এর ফোন করবেন, মানে তাদেরকে ফোন করে করে বলতে হবে।
এই সময় কেউ কাজে গাফিলতি করলে দল ক্ষমা করবেন না, মানুষ ক্ষমা করবে না। কোথায় গিয়ে কেমন কাজ হচ্ছে সে বিষয়ে গিয়ে অভিষেকের বক্তব্য, কোচবিহারের ক্ষেত্রে পরিস্থিতি খারাপ, কারো কারো ব্যক্তিগত ফারাক থাকতে পারে, কিন্তু দলের কাজে এই লড়াইয়ে সবসময় একসাথে লড়তে হবে। অনেক জায়গায় ঠিক মতন ভোট রক্ষা শিবির করতে হবে, ক্যাম্পে নজরদারি করতে হবে, এসব জায়গায় জনসভাও চলবে। একটি বুথে 2টি করে মিটিং করতে হবে, মানে প্রতি বুথে 2টো করে মিটিং করতে হবে। আগে পারফরমেন্সের ভিত্তিতে দায়িত্ব নীতির কথা জানিয়েছিল তৃণমূল। ভালো পারফরমেন্স হলে তবে দায়িত্ব পাওয়া যাবে, নচেত দায়িত্ব থেকে ছাঁটাই করবে, ঘাট ধরে বের করে দেবে। অভিষেক সাংঘাতিক জিনিস। সম্প্রতি এই নীতিকে মান্যতা দিয়ে দলের সাংগঠনিক রদবদল হয়েছে, অলরেডি কিন্তু অভিষেক করেছে, আমি আগের এপিসোডে আপনাদের বলেছিলাম। এবার পঞ্চায়েত থেকে ব্লক টাউন স্তরের নেতাদের এসআইআর এর কাজ কার কেমন পারফরমেন্স তার নজরে রাখা হয়েছে এবং অভিষেক নিজে নজর রাখছেন। দেখা গিয়েছে পূর্ব মেদিনীপুরের ময়নার সব ব্লকে ভোট সুরক্ষা ক্যাম্প হয়নি। কেন? নেতাদের মধ্যে সমস্যা হচ্ছে। এছাড়া তমলুক টাউন, হলদিয়া নন্দকুমার, সুতোহাটার একই অবস্থা, পঞ্চায়েত স্তরে সুপারভাইজারদের কাজ শূন্য। এ নিয়ে বৈঠকে অভিষেক সাফ জানিয়ে দিয়েছেন, যেসব জায়গায় কাজের গতি ধীর সেখানে 2 দিনের মধ্যে ফর্ম নিয়ে টার্গেট পূরণ না হলে সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, দায়িত্ব বদল হতে পারে, মানে ঘাট ধরে বের করে দেবে আর কি। এটাই দরকার। এই ডিসিপ্লিনটা তৃণমূল অনেকদিন আগেই দরকার ছিল এবং এই ডিসিপ্লিনটা অভিষেক নিজে দায়িত্ব নিচ্ছেন বলে, মানে আজকের ফাইটটা, ঘ্যাচাংপুর ফাইটটা কিন্তু অভিষেক বনাম অ্যাবসলিউটলি অমিত শাহ। তাহলেও আমি ভেতরের কথা যা যা জানতে পেরেছি বা কি কি প্ল্যানিং রয়েছে সেটার একটি লাইনও আমাকে মার্জনা করবেন আমি বলতে পারবো না, আমার সে অনুমতি নেই। যেহেতু এটা পাবলিশড হয়ে গেছে সংবাদ প্রতিদিনে, সেটুকু আপনাদেরকে শোনালাম। তাও খবরের কাগজে আপনারা কতটুকু কি পেয়েছেন, মাঝে মাঝে খবরের কাগজগুলো পড়ে দেখবেন এবং আমাদেরকে উপদেশ দেবেন। আপনারা দর্শক বন্ধুদের বলছি, আপনাদের উপদেশ আমাদের মাথায় করে রাখবো। নোংরামি চূড়ান্ত হচ্ছে। আমার এখানে বলেছিলাম যে এক ভদ্রমহিলার ব্যাপার, এবং তার থেকেও বড় কথাটা হচ্ছে যে লাইভ সার্টিফিকেট দিতে হচ্ছে। আমার মানে শাশুড়িকে যেটা দেখলাম, তার 90 বছর বয়স, লাইফ সার্টিফিকেট, তিনি যে বেঁচে আছেন তার গ্যারান্টি কি, ইত্যাদি ইত্যাদি বাজে কথা। এসে অলরেডি বিএলএ ঘুরে গেছে ভাই। আচ্ছা, বিএলএ দের উপর প্রচন্ড চাপ সৃষ্টি করা হচ্ছে বলে রিঙ্কুর মতন মেয়ে সুইসাইড করেছে, মানে হম্বিতম্বে রংবাজি দাদাগিরি, মানে তোমাকে, মানে কিরকম অসভ্যতা চলছে, এগুলো প্রতিবাদ কেন হচ্ছে না আমি বুঝতে পারছি না। প্রথম কথাটা হচ্ছে যে বিএলএ কে বলা হয়েছে যে তোমরা যদি ঠিকঠাক কাজ না করো চাকরি যাবে। এটা একটা আতঙ্কের ব্যাপার, একটা সরকারি চাকরি চলে যাবে। কেউ তো বাধ্য নয়। আপনার মানে কেন্দ্রীয় সরকারের কাজ বা নির্বাচন কমিশনের কাজ আপনি রিকোয়েস্ট করতে পারেন বড় জোর, প্রতিদিনে তাদেরকে ফুডিংস দিতে হবে। আপনি কখনো রংবাজি করে বলতে পারেন না যে এটা তোমাকে করতেই হবে, কেউ বাধ্য নয়। কিন্তু সেটাই করছেন জ্ঞানেশ কুমার, এবং জ্ঞানেশ কুমারের মতন এত জঘন্যতম বাজে লোক অ্যাডমিনিস্ট্রেশনে এর আগে আসেনি, কারণ তিনি একেবারে অ্যাবসলিউটলি ইয়েস ম্যান ছিলেন কিন্তু অমিত শাহ, এবং অমিত শাহর সঙ্গে গুজরাটি তার আদান প্রদান, এবং অমিত শাহ চারিদিকে যেসব লোককে ফিট করেছে ভারতবর্ষে, যেদিন থেকে তিনি ক্ষমতায় এসছেন, দলের সভাপতি হয়েছেন, সেদিন থেকে একবার ডার্টি পলিটিক্স তিনি করে যাচ্ছেন ক্রমাগত, এবং তার পেছনে মোদিজির যে একটা আশীর্বাদ রয়েছে তা বলাই বাহুল্য। আমি শুধু ভাবি যে আরএসএস লম্বা চওড়া লেকচার মারেন এবং আরএসএস এর বড় বড় কথা, তাদের কি এই নীতি জ্ঞানটুকু নেই যে এবার যদি 10 লাখ লোকের নাম সত্যিই পশ্চিমবঙ্গে ছাটা যায়, তার মধ্যে 9.5 লক্ষ নাম হচ্ছে গিয়ে কিন্তু এই মতুয়া বা এদের, কনফার্মলি বলছি। তাহলে আরএসএস করছেটা কি? আরএসএস এর উৎসাহ নেই? আরএসএস কি ভাবছে না নাকি পশ্চিমবঙ্গের ব্যাপারে তারা উৎসাহী না? এখানে ধেই ধেই করে নেত্য হচ্ছে, মানে একটা চ্যাংনামি চলছে আর কি। আচ্ছা, এটা তো গেল একটা ব্যাপার যে হুমকি, যে কাজ না করলে চাকরি যাবে। এটা হচ্ছে গিয়ে আপনার জ্ঞানেশ কুমারদের দপ্তরের বক্তব্য, এবং এই আতঙ্কে কিন্তু পরপর এতগুলো মৃত্যু হলো। আন্দোলনে নামা হচ্ছে, আমরাও নামবো। রাজনীতিটা সব সময় শেষ কথা নয়। রিঙ্কু তো রাজনীতির লোক ছিল না, তার মৃত্যুর পর তার স্বামী বলেছে যে না, এফআই করতে যাওয়া সাংঘাতিক। এই যে সর্বগ্রাসী হাঁ করে ঘ্যাচাংফু করার ধান্দা করছে, মানে তোমাকে কাটবো ঘ্যাচাংফু, তো এটার কি কোনো প্রতিবাদ হবে না? আপনার কোনো প্রতিবাদ নেই, আপনার পাড়ার কোনো প্রতিবাদ নেই। মুসলমান তাড়ানোর নামে নষ্টামি করে এক শ্রেণীয় লোককে সিপিএম, কংগ্রেস এবং তৃণমূলের সাপোর্টার যাদের, তাদের নাম ছেড়ে দেওয়া হবে, যেটা বিহারে করেছিল। 3 লক্ষ অতিরিক্ত নাম ঢুকিয়ে যারা ভোটে জিতে এসছে, এবং তার থেকেও ক্রাইম করছেন, তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী যেটা বলছেন যে মানে এ তো হবেই, এবং যদি দেখা যায় যে কোনো বিএলএ প্রপারলি কাজ করে তার জেল হবে,
শুভেন্দু বলার কে? বাবা জমিদারি এটা। এই যে তৃণমূলের লোকেরা, বিজেপির লোকেরা এই ধরনের লম্বা চওড়া কথা বলছে, হ্যাঁ, তা তাদের এই অধিকারটা দিল কে? এত বড় স্পর্ধা হয় কি করে যে জেলে ঢুকিয়ে দেওয়া হবে? তারা সরকারি কর্মচারী এবং তারা যদি স্কুলে পড়ান বা নবান্নে কাজ করেন বা যা খুশি, এদের মধ্যে ম্যাক্সিমাম সিপিএম এর লোক, আমি তাদের হয়ে বলছি যে তারা কি বাধ্য এই কাজটা করতে? এটা কি কোনো কনস্টিটিউশন বা কনস্টিটিউশনাল কোনো জায়গায় লেখা রয়েছে যে এগুলো এগুলো তোমাকে করতে হবে? তোমাকে যদি সরকারি চাকরি, কেন্দ্রীয় সরকারের কাজ আমি করবো কেন? আমি করবো না, পরিষ্কার কথা। একটা মেয়ের সেরিব্রাল স্ট্রোক হয়ে গেল, তাকে বলা হয়েছে ঠিক আছে তোমাকে ছেড়ে দেওয়া হচ্ছে। এবারে প্রথম ধাপের, আবারও বলছি, এই লড়াইয়ের কিন্তু চরম জায়গাটা নিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের এই সুখী কর্মীদের, যারা ওই ঘুরে বেড়াচ্ছেন দাঁত কেলিয়ে এলাকাতে দুর্গাপুজো থেকে শুরু করে নারায়ণ পুজোর ছবি ছাড়ছেন। এসব বাদ বাদ মানে মানে বাজে জিনিস বাদ দিন, বাদরামও বলতে গিয়েছিলাম আর কি, বাদ দিন। নিজের এক্সিস্টেন্স, এই যে 4-5টা জায়গা, অবশ্যই এটা পশ্চিমবঙ্গ না, যে কটার জায়গার নাম তিনি বলেছেন, কোচবিহারে তো নিজেদের মধ্যে খেয়ে কি করছে। আমি তো অবশ্যই বলবো বাবনদা, আপনি একটু সংযত হন, মানে উদয়ন গুহকে বলছি, এগুলো করবেন না। আর রবিদা, সারাক্ষণ যদি আপনারা নিজেরা ঝগড়া করেন, সেটা চলেটা কি করে? তা আপনারা তাহলে খেয়ে করুন, বিজেপিকে জায়গা করে দিন। এখনো পর্যন্ত বলছি, আপনারা কিন্তু 2030 কাছাকাছি রয়েছেন, সেটাকে ডাউন করবেন না। তৃণমূলের জেতার জন্য আমি এখানে ক্যাম্পেইন করতে বসিনি, কিন্তু বিজেপির মতন একটা ভয়ঙ্কর আজগুবি বাঙালি বিরোধী দল যেন না আসে। মানে তার জায়গায় আমি সিপিএম কে পর্যন্ত সাপোর্ট করছি, যাদের বিরুদ্ধে 34 বছর লড়াই করেছি। বলবো আরো কথা, কি তারা ডেঞ্জারাস কাজ করছে, একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। ফিরলাম বিরতির পর। এবার আমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় লোকটির নাম হচ্ছে কি অমিত শাহ, যার একটা ভয়ঙ্কর ছবি আমরা দেখাচ্ছি। ডেফিনেটলি ইট ইজ কার্টুন অ্যান্ড উই হ্যাভ অথরিটি টু শো অল দিস থিং, কারণ কেউ কিছু বলতে পারবেন না। ইট ইজ আন্ডার জুরিসডিকশন অফ মিডিয়া, কিচ্ছু বলতে পারবেন। তো আমরা দেখাচ্ছি যে এই হুল্হুল্লা হুল্হুল্লা ক্যাচাং ফু খাবো তোকে, মানে সারা ভারতবর্ষটাকে গিলে খেতে চাইছে। আমাদের কাছে যে রিপোর্ট রয়েছে যে তারা যে গেরুয়াকরণ করার চেষ্টা করছে, সেটা কিন্তু আরএসএস বা হিন্দুত্ববাদীর পথ নয়। অমিত শাহ সুগম করতে চাইছে তার প্রধানমন্ত্রিত্বর পদ বলেই আমাদের কাছে খবর। এবং নরেন্দ্র মোদী কি করবেন বা না করবেন পরের কথা। অমিত শাহ প্রত্যেকটি রাজ্যে যত রাজনৈতিক দল তাদের সঙ্গে সংযুক্তিকরণ করেছিল তাদেরকে খতম করছে। যেমন শিবসেনা ভেঙে তারা দুটো পার্টি করলো। এবার শিন্ডে সেনা, এই গত রোববারের কথা বলছি, শিন্ডে সেনাকে পর্যন্ত ভেঙেছে এই অমিত শাহ দলবল। শিন্ডে সেনা ভেঙে এখন দুভাগ হয়ে গেছে। সুতরাং তাদের সঙ্গে মানে দোস্তি বা দুশ্মনী দুটোই খারাপ এই বিজেপির এই অমিত শাহ গ্রুপের সঙ্গে, বিজেপি দলের সঙ্গেই। এত খাতির করে বিজেপিকেই বা ভালো আর অমিত শাহ খারাপ বলা তো মানে এই দলের কালচারটাই সেই, ওইটাই করছে। এবং এরপরেই তারা ধরবে কিন্তু ওই ইয়েকে, আপনার বিহারকে, জেডিইউ কেও তারা ভাঙবার চেষ্টা করছে। অলরেডি গতকালের শেষ খবর হচ্ছে পুরো রেশারেশির পর্যায়ে চলে গেছে কিন্তু এখন অমিত শাহ এবং নীতিশ কুমার। অলরেডি অমিত শাহ স্বরাষ্ট্র দপ্তর বা পুলিশ দপ্তরটিকে দিয়েছেন যাকে, মানে তাদের দলের, তিনি খবরদারি করা শুরু করেছেন এবং তিনি পরিষ্কার বলেছেন যে ক্রিমিনাল দেখলে শুট করে দাও। এবার নীতিশ কুমার ফিল্ডে নেমে বলছেন যে আমি ক্ষমতাতে রয়েছি, তার আর 4টে এমএলএ দরকার। সেটা তিনি মোটামুটি যদি মানে জোগাড় করতে পারেন, তাহলে কিন্তু তিনি বেরিয়ে আসবেন যে কোনো দিন। ব্যাপারটা কিন্তু খুব উঁচু মহলে গেছেন, কারণ নীতিশ কুমার খুব ভালো জানেন যেভাবে এনসিপি বা ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা শারদ পাওয়ারের দলকে ভেঙে 3 টুকরো করা হয়েছে,
যেমন ভাবে শিবসেনাকে ভাঙা হয়েছে, যেমন ভাবে উড়িষ্যাতে ভাঙা হয়েছে, যেমন ভাবে তেলেঙ্গানাতে ভাঙা হয়েছে, যেমন ভাবে ভাঙা হয়েছে গোয়াতে, যেমন ভাবে ভাঙা হয়েছে দিল্লিতে, মানে কেজরিওয়াল তাদের দালালি করছিল তাকেও শেষ করে দেওয়া হয়েছে, তেমন ভাবে কিন্তু ভাঙার ধান্দা করা হচ্ছে বিহারে। এরপরে তাদের টার্গেটটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে কি করে ভাঙন ধরানো যায়। এবং ইতিমধ্যেই একেবারে বিখ্যাত সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় এবং আরেকজন রয়েছেন, সে কি জানি নামটা ভুলে যাচ্ছি, যুক্তিতক্ক সঙ্গে অক্ষ না কি, যাই হোক পক্ষ এরম ধরনের, তাদের মধ্যে সুমন বাবু হঠাৎ করে মানে অভিষেকের প্রেমে পাগল। তিনি বলছেন অভিষেক এত ভালো ছেলে, অভিষেকের দিকে থাকো, অভিষেক খুব, মানে এটা কিন্তু বদমাইশি, এর প্ল্যান করে করছে। আবার যুক্তিতক্ক সঙ্গে পক্ষ এই যে লোকটি, তিনি সেদিনকে মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে চলে আসার কোনো মানে নেই, অভিষেককে এসে তো নতুন, তার মানে একটা ডিভিশন করার একটা চক্রান্ত চলছে। খুব সতর্ক থাকুন, কারণ এখানেও কিন্তু একটা ডিভিশন করে তৃণমূল দলটাকে খতম করার একটা চেষ্টা তারা চালাচ্ছে। এবার যদি ঝাটকা দিয়ে 230-35টি আসন না পায়, আমি বলছি এই ভারতবর্ষ হিন্দি রাজ্য পরিণত হবে। যারা শুনছেন আপনার প্রত্যেকে শেয়ার করবেন প্লিজ, কারণ আমার শেয়ার অপশনটাকে বন্ধ করে দিয়েছে, যে আপনাদের এই অনুষ্ঠানটাকে আমি শেয়ার করতে পারবো, বিজেপি থেকেই করেছি। এবং তাদের ভাষা কদর্য, কুৎসিত, জঘন্য সমস্ত ছেলেপুলে এই ইয়েতে রয়েছে, আইটি সেলে রয়েছে, মানে কুৎসিত। এদের চরিত্রের থেকে আমি মনে করি সোনাগাছির যারা ওই ইয়ে রয়েছে সেক্স ওয়ার্কার, তারা অনেক বেটার। তারা পেটের দায় বাবুদের কাছে শরীর বিক্রি করে, আর এরা পয়সার জন্য তারা এই গেরুয়াকরণের কাছে নিজেদেরকে বিক্রি করেছে। এরা তাদেরও অধম, কি বলবো আপনাদের। সুতরাং এটা ভয়ঙ্কর অবস্থা। তার মধ্যে গর্গ চ্যাটার্জি, ডক্টর গর্গ চ্যাটার্জিকে বলবো যে আপনাদের টার্গেটটা কি বিহারি শুধু? দেখুন, বিহারির একটা বড় অংশ কিন্তু তৃণমূলকে ভোট দেয়, বা তারা বিজেপি অন্ধ নয়। আপনারা মারওয়ারিদের বিরুদ্ধে একটি কথা বলছেন না কেন? এটা আমার সরাসরি প্রশ্ন গর্গ চ্যাটার্জিকে। আপনাদের কি তারা টার্গেট শুধু বিহারি? তাহলে কি স্পন্সর বাই মারওয়ারি? এরকম ধরনের প্রশ্ন তো আমি তুলতেই পারি। আমি সম্পূর্ণ আপনাদের সমর্থন করি, বাঙালি বা বাংলা ভাষাও যাই হোক, কিন্তু আপনাদেরকে ভাবতে হবে যে আপনাদের লড়াইটার মধ্যে মেন পোর্শনটা কিন্তু ধরে রেখেছে, যতই গুটখা করে বলুন, বিহারি। আরে বিহারি কারা এ রাজ্যে? যারা লেবার ক্লাসের লোক, যারা লেবার মানে শ্রমিকগিরি করে, যারা ওই মুটেগিরি করে, রিক্সা চালায়, এই গ্রেড কটা বিহারি আমাদের পশ্চিমবঙ্গে খুব হাই গ্রেডের। আমাদের পশ্চিমবঙ্গটাকে খতম করবার তাল যাদের উপর দিয়েছে এই অমিত শাহরা, এই গ্যাচাংফুওয়ালারা, যে গ্যাচাংফু কর সব বাঙালিদের, তারা কিন্তু সব মারওয়ারিস, মোস্ট অফ দেম মারওয়ারিস। সতর্ক বন্ধু, আমি বারবার বলছি সতর্ক হন, কারণ এইটা হিন্দি রাজ্যে পরিণত করবে। কারণ আমাদের আগের রাজ্যটা অব্দি, বিহার ঝাড়খণ্ড অব্দি কিন্তু সম্পূর্ণটা হিন্দি বলা হয়। আজ অব্দি ব্রিটিশরাও পারেনি, এরাও পারেনি, বিজেপিও পারেনি এতদিন অব্দি বাংলাকে হিন্দিকরণ করতে। তারা তো অলরেডি শুরু করে দিয়েছে, রবীন্দ্রনাথের গান বন্ধ করে দিচ্ছে। শুনলাম আগরতলা বা ত্রিপুরাতে নাকি এখন জাতীয় সঙ্গীত থেকে রবীন্দ্রনাথের নামটা নাকি নেই, শুনেছি। আই এম নট শিওর উইথ দ্যাট। সকালবেলা স্কুলে নাকি বন্দে মাতরম গান করা হচ্ছে, তার মানে বোঝে নাকি বন্দে মাতরম সুজলাং সুফলাং গান করা, মানে এটা বজ্জাতি আর কি। মানে এখানে রবীন্দ্রনাথ আর ইয়ের টাসেল লাগিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং বারবার বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় কাল কি করবেন বা পরশু কি করবেন এটা বড় কথা না। তৃণমূল দল যারা সুখে স্বচ্ছন্দে ফুটানি মেরে ঘুরে বেরিয়েছেন, আর আমাকে আজকে এই মানে 65 ঊর্ধ্বর বয়সে গিয়ে আমাকে চাকরি করতে হচ্ছে, তাদের উদ্দেশ্যে বলছি আমাদের স্যাক্রিফাইসের মূল্যটা দিন। কেন আমরা লড়বো আপনাদের জন্য বলুন তো দেখি? আমাদের মূল্যটা দিন। এই লড়াইটা বাঁচার লড়াই বাঙালির। সুতরাং পথে নামুন। আপনাদের ওই দুর্গাপুজো বা পিকনিক করছেন বা ফালতুবাজি করছেন, একটা দিলে খিস্তি দিয়ে মানে বাপের নাম খগেন করে দেবো, এইবার বলে রাখলাম। এটা যদি হুমকি মনে করেন হুমকি। পথে নামুন, মানুষের পাশে দাঁড়ান। মাফ করবেন, অনেক খারাপ কথা বললাম, যদি উদ্ধত কিছু কথা বলে থাকি আমি ক্ষমা চাইছি। কিন্তু আমি সম্পূর্ণভাবে এই অনুষ্ঠান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি, বাঙালিকে বাঁচাবার জন্য। শেষ করছি। নমস্কার, আদাব।